স্বাগত সবাইকে এনটিভির বিশেষ আয়োজন দ্বিতীয় স্বাধীনতা প্রত্যাশা ও চ্যালেঞ্জ। আপনাদের সাথে আছি আমি শফিক শাহিন। দর্শক, শিক্ষার্থী জনতার আন্দোলন অনেক মৃত্যু মারিয়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে, যা জাতিকে এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। গঠন হয়েছে উপদেষ্টা পরিষদ, যাদের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। বিশেষ করে ভিন্ন মত নিধনের চেষ্টায় শত শত মানুষকে হত্যার বিচার নিশ্চিতের দাবি আসছে সামনে খুব জোরে সোরে। এছাড়া আগামীতে দুর্নীতি ও অনিয়ম মুক্ত বাংলাদেশের চাওয়া সর্বস্তরের মানুষের। আজ আমাদের বিশেষ এই আয়োজনে এসব নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের স্টুডিওতে যোগ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান, আরও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই হাসনাত আবদুল্লাহ, আপনার কাছে জানতে চাইব যে কিভাবে, কোন প্রক্রিয়ায় এই গণজোয়ার, এই গণ অভ্যুত্থান আপনারা আপনাদের নেতৃত্বে পরিচালিত করতে পারলেন, যেখানে আপনাদের সহযোগী ভূমিকায় ছিলেন আমাদের শিক্ষকরা। আপনার বক্তব্য আমরা প্রথমে শুনতে চাই। আচ্ছা, আমাদের যে ছাত্র নাগরিকের অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থান আমাদের হয়েছে এবং যেটির মধ্য দিয়ে আমাদের 16 বছরের ঝেঁকে বসা যে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, সেটির প্রাথমিক পর্যায়টি শুরু হয় কোটা সংস্কারের যে আমাদের একটা প্রাথমিক মৌলিক একটি দাবি ছিল, সেটির মধ্য দিয়ে আমরা দেখেছি যে রাষ্ট্রযন্ত্র এমন একটি যন্ত্রে পরিণত হয়েছিল যাদের মধ্যে কোনো রিসিপটিভ প্রবণতা ছিল না, অর্থাৎ কোনো বক্তব্য শোনা, কোনো দাবি শোনার মতো তাদের কোনো ধরনের একটা মনস্তত্ত্বটাই ছিল না। কোনো দাবিকে যখন আমরা কোনো প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপন করতাম, সেখানে প্রথমেই তারা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করতো ব্লেমিং এবং ট্যাগিংয়ের মধ্য দিয়ে। আমরা কোটা সংস্কারের মতো একটি রাষ্ট্রের কাছে এটা খুবই গৌণ একটি দাবি, সেটি যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা বলি এবং আমরা কিছু দাবি দেই, যে দাবির প্রেক্ষিতে যেন সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যে বৈষম্য যে সৃষ্টি করছে কোটাগুলো, সেগুলো নিরসনের মধ্য দিয়ে শুধু কেবলমাত্র যৌক্তিক কোটাগুলো রাখার মধ্য দিয়ে যেন সবার ইনক্লুসিভ একটি চাকরি প্রক্রিয়া নিশ্চিত, সেটির জন্য আমরা দাবি করেছিলাম। কিন্তু আমরা দেখেছি সরকার তখন এই সমস্যাটিকে সমাধান না করে উনি যে কাজটি করেছে, উনি দমন পীড়নের একটি যে প্রক্রিয়া যেটি গত 16 বছর ধরে চালিয়ে এসেছিল, সেটির পথই বেছে নেয় এবং হাইকোর্টের, যেটাকে আমরা বলি একটা ক্লিশে, যে হাইকোর্টের মাথায় বন্দুক ঠেকিয়ে সেই জিনিসটিকে অ্যাড্রেস করার চেষ্টা করেছিল। এবং ওই সময় শুধুমাত্র যে ছাত্রদের আমাদের এই বিষয়টি ছিল, বিষয়টি এমন না, বাংলাদেশের পুরো বাংলাদেশে আরও অন্যান্য অনেকগুলো ইস্যু ছিল যেগুলো ক্ষোভের সৃষ্টি করেছিল। গত 16 বছর ধরে মানুষ কথা বলতে পারছিল না, গুম, হত্যা, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ মানুষ কথা বলার জন্য উন্মুখ হয়েছিল। মানুষ এই যে গণ অভ্যুত্থানটি এখন হয়েছে, এটি যদি এখন না হতো অন্তত আরও কিছুদিন পরও হতো, অর্থাৎ এই যে ঘটনাটি, এটি অবশ্যম্ভাবী ছিল। আজকে না হলে পরশুদিন হতো, পরশুদিন না হলে কিছুদিন পরে হতো। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কাজটি করেছে, তারা সামনে এসে মানুষের ভয়টি ভেঙে দিয়েছে। অর্থাৎ আমরা আমরা দেখেছি আমাদের সমন্বয়করা যখন কথা বলার চেষ্টা করেছে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে বিভিন্ন দমন নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে একাধিকবার উঠিয়ে নিয়ে গিয়েছে রাষ্ট্রীয় যেসব লাঠিয়াল বাহিনী রয়েছে। আমরা দেখেছি একাডেমিকভাবেও আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচারের শিকার করতে হয়েছে। রাষ্ট্রীয় যে লাঠিয়াল বাহিনী রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক আমাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং শেষ পর্যায়ে এসে আমরা দেখেছি যে ডিবির যে এক ধরনের প্রেসক্রিপশন বা একটা প্রেসক্রিপটিভ একটা নাটকীয় কায়দায় আন্দোলন দমন করার জন্য যে প্রক্রিয়াটি, সেটিও আমরা দেখেছি। কিন্তু প্রত্যেকটা যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আমরা দেখেছি প্রত্যেকটি মানুষ, ছাত্র নাগরিক, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, অলমোস্ট সব প্রান্ত থেকে, তাদের মধ্যে যে তারা দেখেছে যে ছাত্ররা যতগুলোই সমস্যা আসুক না কেন, এই সমস্যাগুলো খুবই ট্যাক্টফুললি, ক্রিয়েটিভিটির সাথে সেগুলোকে সমাধান করছে। এই যে ক্রিয়েটিভিটির জায়গাটি সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা সৃষ্টি করে এবং মানুষ একটি ভরসা খুঁজে পায়, আশা খুঁজে পায়, এবং তারা এতদিন যে কথা বলতে পারেনি, তাদের মধ্যে নানাবিধ যে ক্ষোভগুলো সৃষ্টি হয়েছে, এই ক্ষোভগুলোকে উদ্গীরণ করার জন্য তারা এই উপলক্ষটিকে বেছে নেয়। এবং সেটি বেছে নেওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে, আমরা শুধুমাত্র সেই জায়গায় ব্যানার হিসেবে কাজ করেছি। মূলত এটির কৃতিত্ব হচ্ছে ছাত্র এবং নাগরিকের। আপনারা আপনাদের এই যে দুঃসাহসিক যে আন্দোলন এবং এই যে যৌক্তিক দাবি, এই দাবির ক্ষেত্রে সহযোদ্ধা এবং সহযাত্রী হিসাবে আপনারা কাদেরকে আপনাদের পাশে পেয়েছিলেন?
দেখুন, আমি যদি শুরুর দিকে বলতে যাই, এটি স্যাড কিন্তু ট্রু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা পাশে পাইনি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন, কারণ গত 16 বছর আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের স্পোক্সম্যান হিসাবে কাজ করেছে। অর্থাৎ সরকার বা যে সরকারের ক্ষমতায় থাকুক না কেন, তারা যে কাজটি করেছে সরকারের স্পোক্সম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি রয়েছেন তারা ছাত্রমুখী না হয়ে তারা হয়েছেন গণভবনমুখী। তাদেরকে আমরা দেখেছি। অর্থাৎ আমরাও যখন একটি যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি, তাদেরকে আমরা পাশে পাইনি, বরং আমরা তাদেরকেই পাশে পেয়েছিলাম। সেখানে ছাত্র নাগরিকের রিক্সা ছাত্রদেরকে, আমরা ছাত্রদের আন্দোলন ছিল, আমরা তৃণমূল প্রান্তিক পর্যায়ের মানুষের আমরা সমর্থন পেয়েছিলাম। শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে আমরা রিক্সাওয়ালাদের সমর্থন পেয়েছি, আমরা কৃষক তাঁতি রেমিটেন্স যোদ্ধাদের আমরা সমর্থন পেয়েছি। শেষ পর্যায়ে এসে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকাটি প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, তখন আমরা দেখেছি যে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। কিন্তু এই জায়গায় আমরা একটা জায়গায় সংযোজন করি, এই 16 বছরের দমন পীড়নের সময়ও বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক ছিলেন যারা সব সময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ছাত্রদের পক্ষে। তারা কোনো পদ পদবীর লোভে গণভবনমুখী হয়নি, বরং তারা সবসময় ছাত্রমুখী ছিল। ওই শিক্ষকদেরকে আমরা সবসময় আমাদের পাশে পেয়েছি। সেরকম একজন কি আমাদের অধ্যাপক তানজিম উদ্দিন খান? নিঃসন্দেহে আমরা তানজিম স্যারকে আমরা সব সময়, তাহলে আমরা একটু তানজিম স্যারের আপনাদের এই যে ছাত্রদের পাশে দাঁড়ানো, সেই সময় যখন কেউ তাদের পক্ষে কথা বলার ছিল না, বরং তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ছাত্রদের মাথায় হাত রাখার লোক ছিল না, তাদের পাশে দাঁড়ানোর লোক ছিল না, একটা বিভীষিকাময় মুহূর্তে আপনারা দেখলাম কয়েকজন শিক্ষক তাদের পাশে দাঁড়িয়েছেন, যদি বলেন। আমরা আসলে এই কাজটা সবসময় করে থাকি, শুধু এই আন্দোলনকে ঘিরে করেছি তা না। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেমন হয়ে উঠছিল, হলগুলো একেবারেই কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছিল এবং শিক্ষকরাও, আমরা ক্লাসরুমের আমাদের স্বাধীনতা সংকুচিত হয়েছিল এবং পেশাগতভাবেও আমাদের ভিন্ন মতের প্রকাশের জায়গাটা কিন্তু খুবই সংকুচিত ছিল। এবং এরকম একটা ঘটনা তো আমার ক্ষেত্রে আছে। আমরা শিক্ষাক্রম নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা কিন্তু দেয়া হয়নি সব আনুষ্ঠানিকতা শেষ করার পরেও। তো এরকম কিন্তু হয়ে আসছিল আগে থেকেই এবং আমরা অনেকভাবে চেষ্টা করছিলাম যে কীভাবে আসলে সংগঠিত হওয়া যায়। এবং দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হতে গেলে আমাদের শিক্ষক সংখ্যা খুবই কম। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানবেন অধ্যাপক ফাহমিদুল হক, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক, উনি এখন প্রবাসী। ওনার নেতৃত্বে আমরা প্রথমে একটা পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক PUTN দিয়ে আমরা শুরু করেছিলাম। তো পরে দেখলাম যে পাবলিক ইউনিভার্সিটিগুলোর যেহেতু ওই রেজিম যেভাবে পুরো বিশ্ববিদ্যালয়ে তাদের আধিপত্য তৈরি করেছিল এবং যারা প্রশাসনিক শিক্ষক আছেন তারা মূলত বন্দনা ব্যবস্থা তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়কে ঘিরে, যার জন্য একাডেমিক পরিবেশ তো ছিলই না। তো আমরা ওটা টের পেয়ে আসলে বুঝতে পারছিলাম যে আমাদের আসলে সংগঠিত হওয়া প্রয়োজন। কিন্তু দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমরা অন্য বিশ্ববিদ্যালয়, ঢাকার বাইরে পাবলিক বিশ্ববিদ্যালয় 4টা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর। তো তারপরে আমাদের সংখ্যা বাড়ছিল না, কারণ বুঝতেই পারছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একই রকম অবস্থা ছিল। তখন আমরা আমাদের পরিসরটা কিন্তু বাড়ানোর চেষ্টা করলাম এবং আমরা নামটা চেঞ্জ করে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক নাম দিয়ে আমরা শুরু করলাম। এবং 2013-র যে কোটা আন্দোলন কিন্তু শুরু হয়েছিল, বিশেষ করে সেই সময় আপনারা জানেন যে একটা মুভমেন্ট, শাহবাগ আন্দোলন বলে, কেউ কেউ অন্য কিছু বলে, তো সেটাকে ঘিরে তখন একটা চাপা পড়ে গেছিলো। এবং তখনও কিন্তু আমরা নিপীড়িত শিক্ষার্থীদের পাশেই ছিলাম, কারণ আমাদের মূল কাজটাই ছিল এই শিক্ষার্থীরা বিভিন্নভাবে নিপীড়িত এবং বিশেষ করে স্টেট তারা যখন নিপীড়িত হয় তাদের পাশে কাউকে পাওয়া যায় না। তো আমরা যে পরিস্থিতি হোক তাদেরকে আমরা সাথে রাখবো এবং যখনই ওরা নিপীড়নের শিকার হচ্ছে আমরা সাথে সাথে সবসময় কিন্তু রাস্তায় নেমেছি। এবং 2018 কোটা সংস্কার আন্দোলনের সময় আমি নিজেই নিপীড়িত হয়েছি শহীদ মিনারে। ছাত্রলীগের নেতারা হচ্ছে আমাকে ভয়ঙ্করভাবে, আমরা শিক্ষকরা যারা ছিলাম, আমাদের অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদি ছিলেন, আমার নিজের বিভাগের অধ্যাপক আব্দুল মান্নান ছিলেন, এরকম আমরা কিন্তু সেখানে 2018 সালে আমরা নিপীড়িত হয়েছিলাম শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে। এবং আমি তখন কাজ করছিলাম, এই ঘটনাটা আসলে বলা প্রয়োজন, কারণ এখন বিভিন্ন জন বিভিন্নভাবে কৃতিত্ব নিতে চায়। আমরা কিন্তু আসলে এই কৃতিত্বের ধার ধারি না, আমরা কাজেরকেই মূল্যায়ন করি। এবং যার জন্য আমি একটু বলি, একটু শেষ করি, মানে আমাদের ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কে কিন্তু কোনো পদ পদবি নাই, আমরা সবাই কিন্তু একসাথে করি। এবং এটা করার কারণটাই হচ্ছে যে আমরা এই স্পিরিটটা, যে আমাদের পদ পদবিটা গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিকে এগিয়ে নেওয়া, শিক্ষার্থীদের পাশে থাকা। তো এই ছিল আমাদের প্রেক্ষাপট। 2018-র পরে আবার যখন, এবং ওদের সাথে আমাদের ইনফর্মালি অনেক সময় অনেক আলোচনা হতো, বিশেষ করে রাস্তায় হাঁটার সময়
অনেক কিছু নিয়ে, বাংলাদেশ নিয়ে কি অবস্থা, কি করা যায়। এবং বিশেষ করে হাসনাতের এটা কিন্তু নতুন না, রেজিস্টার বিল্ডিংয়ে তার একটা আন্দোলন ছিল যে 2টার পরে আসবেন, লাঞ্চের পরে আসবেন। সে আন্দোলনেও কিন্তু সে এটা এককভাবেই করেছিল, এবং তখনও আমরা কিন্তু একেবারেই আমরা চেষ্টা করেছি অন্তত নৈতিকভাবে তাদের পাশে থাকার সাহস দেখা। স্যার, আমি যদি ছোট্ট করে আপনাকে প্রশ্ন করি যে আপনি বলছিলেন যে আপনাদের উপরেও হামলা হয়েছে, তো যারা হামলা করেছে তারা তো আপনাদেরই শিক্ষার্থী, আবার এই হামলা রুখে দেয়া, ন্যায় প্রতিষ্ঠা করা, বৈষম্য দূর করা, এই আন্দোলনটা যারা করেছে তারাও তো আপনাদেরই শিক্ষার্থী। এই পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে কি, মানে ধরেন যে আগের যে রেজিম, তার এমন একটা ব্যবস্থা, ওই যে বললাম বন্দনা ব্যবস্থা, এখন যারা এই বন্দনার বাইরে থাকতেন তাদেরকে আসলে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়। এবং এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, তারা সবসময় তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করে, যে আসলে তারা হচ্ছে সরকারের শত্রু। সরকারের শত্রু বললে ভুল হবে, পার্টিকুলারলি একজন ব্যক্তির শত্রু, এবং তাদের দমন করা খুব দায়িত্ব। তখন আমার সাথে ওর সম্পর্কটা যে শিক্ষক শিক্ষার্থীর, সেটাও কিন্তু তার মাথায় থাকে না, এবং না থাকাটাও খুব স্বাভাবিক। বিকজ হলগুলোতে যে কায়দায় তারা পরিচালনা করতো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো কোনো ভূমিকা ছিল না। হলের যে নেতৃবৃন্দ, তারা যেন তেনভাবে, এবং এমন এই যে গেস্ট রুম কালচার, এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাথায় এমন কিছু ঢুকিয়ে দেওয়া হতো। ফার্স্ট ইয়ারে এসে তো বোঝেন অবস্থাটা, খুব অসহায় অবস্থায় কিন্তু সবাই ফার্স্ট ইয়ারে হলে ওঠে, এবং এমনভাবে, এবং তার যে ওই ধরেন ছাত্রলীগে তার প্রতিষ্ঠা পাওয়ার উপায় হচ্ছে সে কতটুকু অন্য মানুষকে ঠেঙাতে পারলো। তাদেরকে পার্কে নিয়ে যা সরোয়ার্দী পার্কে নিয়ে বলা হতো, যা ওখানে যে কথা বলছে গিয়ে 2টা চড় থাপ্পড় দিয়ে আসো, কিংবা 2টা গালি দিয়ে আসো। এখন এইভাবে যখন তৈরি করা হয়, আমি যে তার শিক্ষক, তার মানুষে তো তার মনোযোগে তো এটা এক্সিস্ট করে না। সে মনে করে ও স্যার হচ্ছে এটার অন্যভাবে ইন্টারপ্রেট করলেন কিংবা ক্রিটিক করলেন, তা মানে তো সরকার বিরোধী, এবং খুব সহজেই তখন আমাদেরকে হচ্ছে মানে রাজাকার, জামাত, বিএনপি এইভাবে ব্র্যান্ডিং করতো। এবং এর মধ্য দিয়েও আমরা কিন্তু চেষ্টা করেছি যে আমাদের পথটা একমুখী থাকা, সেটা হচ্ছে সবসময় শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থের পক্ষে। জি, আমি একটু হাসনাতের কাছে যাই। এই যে মানে কিছু কিছু শিক্ষক যারা ক্ষমতার কাছাকাছি মোহে, সুযোগ সুবিধার জন্য তাদের যে মর্যাদা তারা হারিয়েছে, তারা ন্যায়ের পক্ষে থাকে নাই, বৈষম্যের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই, সেই জায়গাটায় শিক্ষকদের যে মর্যাদা, সেইটা ফিরিয়ে আনার জন্য আপনারা কি ভূমিকা রাখবেন? দেখুন, এটি হচ্ছে শিক্ষকদের নৈতিক স্খলন। অর্থাৎ শিক্ষকরা, আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে 2টা বাইনারি অপোজিশনে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা হচ্ছে নির্যাতক, আরেকটা ছিল নির্যাতিত। অর্থাৎ নির্যাতনের সময় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক যারা ক্ষমতার লোভে, অর্থাৎ তারা যেটাকে স্যার বলছিলেন যে তোষামোদের হাইব্রিড প্রোডাকশনে তারা হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে, গণভবনের প্রেসক্রিপশন নিয়ে তারা কথা বলতেন। আমরা দেখেছি যে শিক্ষকদের সামনে যে হাউস টিউটর রয়েছে বিশ্ববিদ্যালয়ের, আমাদের 18টা হল রয়েছে, আমি আপনাদেরকে লিখে দিতে পারবো 18টা হলের, বিশেষ করে মেয়েদের হলগুলো ছাড়া ছেলেদের হলগুলোর কোনো হাউস টিউটর সে ভালো করে জানেই না যে তার কোন কোন রুমের তার দায়িত্ব রয়েছে। অর্থাৎ উনি বাসাটি নিয়ে থাকছেন, উনি জানেনও না যে তার রুমে কে থাকছেন। অর্থাৎ উনি একটা এই হাউস টিউটর হওয়ার কল্যাণে উনি একটা বাসা পান, এবং উনি হচ্ছেন হয়তো যেই প্রভোস্ট কমিটির যে মিটিংগুলোতে অংশগ্রহণ করেন। অর্থাৎ ছোট ছোট এই পদ পদবীর লোভে ওনারা নিজেদের মেরুদণ্ডকে বিক্রি করে দিয়েছেন, এবং সবসময় নিপীড়কের পক্ষে ওনারা অবস্থান নিয়েছেন। আপনি দেখবেন রাষ্ট্র যখনই কোনো ধরনের নিপীড়ন করার জন্য কোনো ধরনের নতুন কিছু ইন্ট্রোডিউস করতো, সেটাকে সমর্থন দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর শিক্ষক সেটাকে সমর্থন জানিয়ে তারা একটি প্রেসক্রিপশন দিত বা তারা একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যেত। ওই ধরনের শিক্ষকরা তারা যে কাজটি করেছেন, এটির মধ্য দিয়ে তাদের নৈতিক স্খলনের একটি টেক্সট বুক এক্সাম্পল বাংলাদেশ সেট করে গিয়েছেন। এখন সেটি পুনরুদ্ধারের জন্য তাদেরকেই দায়িত্ব নিতে হবে। তাদের যে এতদিন ভুল করেছে, নিপীড়কের পক্ষে অবস্থান নিয়েছে এবং স্বৈরাচারের ফুড সোলজার হিসাবে তারা কাজ করেছে, সেটিকে তারা আগে অ্যাকনোলেজ করতে হবে যে আমাদের প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো গণমুখী ছিল না, সেটি আমাদের ছাত্রদের এগেনস্টে ছিল। নচেত যে সাধারণ শিক্ষার্থীরা এতদিন ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের কাতারে শিক্ষার্থীরা তাদেরকে আর জায়গা দিবে না। যদি তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটি নিয়ে তাদের জায়গা থেকে তারা অ্যাকনোলেজ করে যেগুলো আমাদের ভুল ছিল, এবং পরবর্তীতে তাদের যেই গণকল্যাণমুখী কার্যক্রমে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে তাদেরকে যদি তারা যুক্ত করে, তখন সেই জায়গা থেকে আমি মনে করি তাদের যেই সম্মান বা তাদের যেই নৈতিক স্খলন ঘটেছে সেটি পুনরুদ্ধারের হয়তো সুযোগ রয়েছে। আপনারা যে বাংলাদেশ
কে এই গণ অভ্যুত্থান, গণজোয়ার এবং দ্বিতীয় স্বাধীনতা উপহার দিলেন, এখন সারা বাংলাদেশের মানুষের মনে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। 16 বছরের নিপীড়ন, নির্যাতন, বঞ্চনা এবং বাংলাদেশকে পেছনে ঠেলে দেয়া, আমাদের অর্থ বিদেশে পাচার করে দেয়া একটা মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। সেই জায়গায় আপনারা একটা আশার আলো দেখিয়েছেন। এই যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা আসলে কি, কোন ধরনের প্রত্যাশা, কি বলছে জনগণ আপনাদেরকে? দেখুন, আমরা মানুষের সাথে যখন কথা বলি তাদের প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশের মানুষ একই সাথে সরল এবং একই সাথে তারা অনেক বেশি প্রত্যাশা করে, আমরা সেই জিনিসটা এখন উপলব্ধি করতে পারছি। আজকে আমাদের যে স্বাধীনতাতে লুণ্ঠিত হয়েছিল, যেখানে জনগণের অংশগ্রহণ ছিল না, সেই লুণ্ঠিত স্বাধীনতাটাকে আজকে আমরা পুনরুদ্ধার করেছি। এই স্বাধীনতার এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদের দুই ধরনের আমাদের প্রত্যাশা রয়েছে। একটি হচ্ছে জাতীয় পর্যায়ের প্রত্যাশা, আরেকটি হচ্ছে যেহেতু আন্দোলনটি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে প্রত্যাশা, জাতীয় জায়গা থেকে প্রত্যাশার প্রথম যে জায়গাটি আমাদের এখন বর্তমানে প্রত্যাশা প্রায়োরিটি বেসিসে, প্রথম প্রত্যাশা হচ্ছে বর্তমানে যে ললেসনেস এবং ডিসঅর্ডার ক্রিয়েট হয়েছে সেটিকে, অর্থাৎ আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটি দ্রুততম সময়ের মধ্যে একটি আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা। দ্বিতীয়ত আমাদের যে কাজটি হচ্ছে, যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে, যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা। তৃতীয়ত আমাদের যে বিষয়টি হচ্ছে, আপনি দেখে থাকবেন যে গত 16 বছরের ফেসিস্ট রাষ্ট্রে আমরা দেখেছি অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি সংকটের মধ্যে পড়েছে। এই অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য দ্রুততম সময়ের মধ্যে প্রপার পলিসি অ্যাডপ্ট করে এই অর্থনৈতিক সংকটটিকে কীভাবে উত্তরণ করা যায় সেই বিষয়টিকে নিশ্চিত করা। আরেকটি বিষয় এই জায়গায় আমি যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা রয়েছে, প্রবাসী রয়েছে, তাদেরকে অ্যাড্রেস করে আমি বলতে চাই, আমরা এই প্রবাসী এই গণ অভ্যুত্থানের মধ্যে বিদেশি থেকেও রেমিটেন্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে এবং এই আন্দোলনে অংশগ্রহণের জন্য আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেককেই হচ্ছে ওই দেশীয় আইনে তাদেরকে হচ্ছে জেল দেওয়া হয়েছে বা তাদেরকে তাদের যেই আকামা বা তাদের যেই কাজের পারমিট বলি, লিগ্যাল পারমিট কি বাতিল করা হয়েছে, সেটিকে দ্রুততম সময়ের জন্য যেন অ্যাড্রেস করা হয়, সেটি নিয়েও আমরা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা কাজ করছি। সুতরাং আপনারা যারা প্রবাসী রয়েছেন, রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টি সমাধান হয়ে যাবে। এগুলো হচ্ছে জাতীয় পর্যায়ে আমাদের যে জনগণের প্রতি আমাদের ম্যান্ডেট ছিল, ছাত্র নাগরিকের প্রতি তাদের যে প্রত্যাশা ছিল, এগুলো হচ্ছে প্রায়োরিটি বেসিসে আমাদের ইমিডিয়েট যে কাজটি। এবং পরবর্তীতে মোটা দাগে সার্বিকভাবে জাতীয় পর্যায়ের আমাদের প্রত্যাশা সেটি হচ্ছে, আপনি দেখে থাকবেন যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর উপরে বাংলাদেশের মানুষের এই 16 বছরে কোনো ধরনের আস্থা নেই। বিচার ব্যবস্থাকে একটি মুরগির ফার্ম বানিয়ে ফেলা হয়েছে। বিচার ব্যবস্থার উপরে গুলি ঠেকিয়ে গত 16 বছরের সরকার এই ফেসিস্ট রাষ্ট্রকে উনি সার্ভ করে গিয়েছেন। এই কারণে আমরা বিচার ব্যবস্থাকে সংস্কার করার জন্য, যাতে করে মানুষের আস্থা ফিরে আসে, সেটির জন্য আমরা কাজ করেছি। এবং স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের যেই সেবামূলক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে ফাংশনালি আবার এনাভেল করার এই কাজটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠন বা সংস্কারের কাজ বলে আমরা বিশ্বাস করি এবং সেটিই হচ্ছে আমাদের প্রায়োরিটি বেসিসে জাতীয় পর্যায়ের কাজ। এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের আমি এই জায়গায় একটু নিশ্চিত করতে চাই, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যেই জায়গাটি নিয়ে আমাদের আন্দোলনটি শুরু হয়েছিল সেটি হচ্ছে গ্যাস্ট্রম গণরোম। আমরা শুরু অনেক বছর ধরে এই কথাগুলো বলছি। আমরা এই পর্যায়ে এসে নিশ্চিত করতে চাই, আজকে আমাদের যেই স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতার এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করতে চাই কোনো বিশ্ববিদ্যালয় গ্যাস্ট্রম এবং গণরুম এগুলো থাকবে না। প্রত্যেকটা শিক্ষার্থী মেধার ভিত্তিতে সিট পাবে এবং এই যে আমরা দেখি যে ছাত্রদল, ছাত্রলীগ, যেই দল যারাই আসুক না কেন তারা সিট দখলের রাজনীতি করেছে, শিক্ষার্থীদের মেরুদণ্ডে বিক্রি করে তাদেরকে তাদের দাসখত বানিয়ে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। শিক্ষার্থীরা মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে কার কোনো রাজনৈতিক দলের আর দাসখতের হাতিয়ার হবে না। আমরা এটি নিশ্চিত করব। বিশ্ববিদ্যালয়গুলোকে একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠানে যেভাবে পরিণত হওয়া যায় শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে সেভাবে পরিকল্পনার জন্য আমরা কাজ করব। আরেকটি বিষয়, সব শিক্ষার্থীরা আমরা চাচ্ছি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে কিন্তু একটা অবস্থান তৈরি হয়েছে, কারণ আমরা উভয় পক্ষের তাদের রাজনৈতিক যেই চেহারাটি, এই চেহারাটি আমাদের সামনে প্রকাশিত হয়েছে। কোনো পক্ষই লেজুর ভিত্তিক দলীয় যে ছাত্র রাজনীতি রয়েছে সেটির সুবিধাভোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হয়নি, সুতরাং এই লেজুর ভিত্তিক যেই দলীয় ছাত্র রাজনীতি রয়েছে সেটিকে কিভাবে নিয়মতান্ত্রিকভাবে বন্ধ করে দিয়ে, কিভাবে ডাকসু এবং হল সংসদগুলো চালু করে দিয়ে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, সেই জায়গাগুলো থেকে আমরা মনে করি আমরা কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং আমরা সেটি নিয়ে কাজ করব। ধন্যবাদ আপনাকে স্যার। আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে উপদেষ্টা পরিষদ
গঠিত হলো, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও তারা আছে। ডক্টর প্রফেসর ইউনূস তিনি তো দেশে বিদেশে স্বীকৃত এবং অতি পরিচিত একজন মানুষ। তাকে ঘিরে যে উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে, গত দুদিন হলো তারা বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন, যাচ্ছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে প্রত্যাশার জায়গাটা যদি বলেন? প্রত্যাশা হচ্ছে খুব সহজ কিছু না। বিশেষ করে স্বৈরাচারী যে রেজিম যেটা ছিল, রাষ্ট্র ব্যবস্থাকে এক ব্যক্তি কেন্দ্রিক করে তুলেছিলেন, সব প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত, একটা অফিসই রান করতো, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। যেন চ্যালেঞ্জ কিন্তু খুব সহজ না, খুব কঠিন চ্যালেঞ্জ। এবং দেশের অভ্যন্তরের এই চ্যালেঞ্জ তো আছে, কিন্তু আমাদের বহির্বিশ্বেও কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমরা সেই আলোচনায় যাব, প্রত্যাশার জায়গাটা এবং পূরণের জায়গাটা। তো এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের প্রফেসর ইউনূস, আমরা জানি ওনাকে নিয়ে তো আসলে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে মেধা, উনি অর্থনীতিবিদ এবং অধ্যাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ের, সেই সুবাদে ওনার গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি, সেটা দেশের এবং দেশের বাইরে। যার ফলে ওনার বিকল্প এই মুহূর্তে আসলে কেউ ছিলেন না। এবং আমার কাছে মনে হয় ওরা যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা সব কিছু বিবেচনায় এটা আসলে সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল, যে এই ধরনের ব্যক্তিত্বই প্রয়োজন, যার গ্রহণযোগ্যতা সবার কাছে আছে। এখন এটাই কিন্তু মানুষের শক্তির জায়গা। এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এককভাবে তো উনি আসলে সব কিছু করতে পারবেন না, ওনার নেতৃত্বটা খুব গুরুত্বপূর্ণ। এখন যারা আছেন তারা যদি এই প্রত্যাশা, বিশেষ করে হাসনা যে আলোচনাগুলো করলো এবং মানুষের যে আকাঙ্ক্ষার কথা বললো, সেই আকাঙ্ক্ষাগুলো সবসময় মনে রাখতে হবে। এবং আমরা এই যে গত 52 বছরের যে পচা আবর্জনার রাজনীতি, সেটা থেকে আমরা বের হয়ে আসতে চেয়েছি। এতদিন পর্যন্ত যারা আওয়ামী লীগের বিরোধীরা ছিল, তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ওভাবে যে রেজিস্ট্যান্স গড়ে তোলা, সেটা পারেনি, কারণ মানুষকে আকৃষ্ট করতে পারছিল না। এবং মানুষ একটা পলিটিক্যাল ব্যানারে আসবে কি আসবে না, এটা কিন্তু তাদের একটা দোদুল্যমনতা ছিল। ওরা কিন্তু ওটাকে ভেঙে দিয়েছে। এবং এটা খুবই একটা ইউনিক আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, যেটা কোনো একক দলের নেতৃত্বে হয়নি। এবং এখানে সবার অংশগ্রহণ ছিল, শিক্ষক, শিক্ষার্থী, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, অনলাইনের যারা অ্যাক্টিভিস্ট, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, কার আসলে অংশগ্রহণ ছিল না। এটা একদম ভিন্ন একটা চরিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে, যার ফলে প্রত্যাশার পাহাড়টা অনেক বড়, হিমালয়ের মতো। এখন নির্ভর করছে যারা নির্বাচিত মনোনীত হয়েছে এই কাজের জন্য, এই গণ অভ্যুত্থানের মধ্যে যারা মনে করেছে, আমরা সবাই মনে করছি এই ব্যক্তিগুলো এখন আমাদের প্রয়োজন, তারাই যদি এই স্পিরিটটাকে ধারণ করতে পারেন, গদবাধা এবং অনেক রকম প্রলোভন, বিশেষ করে যেহেতু তরুণ, অনেক রকম প্রলোভন থাকবে, অর্থের প্রলোভন থাকবে, আরো নানাবিধ প্রলোভন থাকবে। এত সহজ না এগুলোকে দূরে ঠেলে রাখা। এখন এটাকে কতটুকু পারছেন, এবং বিশেষ করে যে উপদেষ্টা মণ্ডলী কিংবা যে উপদেষ্টা পরিষদ আছেন, সবার মধ্যে যে সমঝোতা, হ্যাঁ, তাদের মধ্যে যে কোঅর্ডিনেশনগুলো ঠিক মতো হচ্ছে কিনা। আবার ওখানেও আবার দেখা যাচ্ছে যে কোনো যদি বিভেদ তৈরি হয়, কিংবা এগুলো হবে না আমি নিশ্চিত, কিন্তু আগে থেকে সতর্ক থাকা, কারণ অনেক ধরনের জটিলতার লেয়ার আছে। একটা লেয়ার পার হলে আরেক লেয়ারে গিয়ে জটিলতা, এবং আমরা কিন্তু দেখছি তার সিমটম কিন্তু চারদিকে আছে। উপরন্তু আপনি যেই শব্দটা ব্যবহার করেছিলেন মাফিয়াতন্ত্র, এই শব্দটা কিন্তু আমরা ব্যবহার করছি ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক সবসময়, ওই দুঃসময়ে, কিন্তু আজকে আপনি উচ্চারণ করছেন। যখন আমরা এই স্বাধীনতার কথা বলছি, সেই যে স্বাধীনতা আমাদের মালিকানা ছিল না, আজকে আপনি এই মাফিয়াতন্ত্র শব্দটা যেন আপনি সবসময় বলতে পারেন, এবং রাষ্ট্রকে যেন আপনি সবসময় আসলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারেন, সরকারকে যেন সবসময় জবাবদিহির মধ্যে রাখতে পারেন। এইটা করতে পারাটা মনে হয় যে সবচেয়ে বড় সাফল্য হবে। এইটুকু যদি করা যায়, মাফিয়াতন্ত্রকে আমি মাফিয়াতন্ত্রই বলছি, যাতে সবাইকে সতর্ক রাখা যায়, সচেতন রাখা যায় বাংলাদেশ মানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে কিংবা সেটার পক্ষে। মানুষ কথা বলতে চায়, কথা বলতে পারবে উন্মুক্তভাবে, সেটাও তো একটা প্রত্যাশা। এখন কি সেই পরিবেশ ফিরে এসছে কিনা, বা সেই কথা বলার ধরনটা কি হবে? দেখুন, আমার মনে হয় না এখন আর তরুণ প্রজন্মের কাউকে ব্যাকস্পেস ব্যবহার করতে হয়।
মানে ব্যাকস্পেস, আমরা আগে দেখা যেত কি একটা কিছু লিখলে আমাদেরকে আবার সেটাকে মুছে ফেলতে হতো, তখনই আমরা অনুভব করতাম যে আসলে আমরা যে পরাধীন, এই অনুভূতিটা ঠিক তখনই হতো। কিন্তু আজকে যখন আমাদের এই যে স্বাধীনতার উপরে স্যার যেটা বললেন যে মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে, এতদিন আমাদের যেটাকে আমরা বলি তাত্ত্বিকভাবে হয়তো স্বাধীন ছিলাম, কিন্তু এই স্বাধীনতার উপরে আমাদের কোনো জনগণের মালিকানা ছিল না। এই স্বাধীনতার উপরে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা মনে করি এখন শুধুমাত্র যে মত প্রকাশের স্বাধীনতা, আগে যেই আমাদের স্বাধীনতা ছিল বাট সহমত প্রকাশের স্বাধীনতা ছিল, কিন্তু এখন এই যে আমাদের পুনরুদ্ধার করা যে স্বাধীনতা এখন প্রতিষ্ঠিত হয়েছে, আমি বিশ্বাস করি এই স্বাধীনতার মধ্যে শুধুমাত্র মত প্রকাশ না, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা থাকবে। কিন্তু এই কাজটি এত সহজ না। আমরা আজকে স্বাধীনতার এই যে আমাদের গণ অভ্যুত্থানের ইমিডিয়েট পরপরের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সাস্টেইনেবল করাটাই হচ্ছে এখন আমাদের চ্যালেঞ্জ। অর্থাৎ পরবর্তীতে যেন অন্য কেউ আমাদের আবার এই যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে যেন আমাদেরকে ফেলে কোনো সেন্সরশিপের আওতায় যেন আমাদেরকে আবার নিয়ে না আসতে পারে, সেজন্যই আমাদের কনস্ট্যান্ট ভিজিল্যান্স এই জায়গায় আমাদেরকে থাকতে হবে এবং সেই জায়গায় সব পক্ষেরই আমাদের সমান ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র এখানে সুশীল সমাজ যারা রয়েছে, সিভিল সোসাইটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, ছাত্র এবং গণমাধ্যমের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা দেখেছি গণমাধ্যমের একটা পর্যায় পর্যন্ত তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠত এবং আমরা দেখেছি এক ধরনের প্রেসক্রিপটিভ জার্নালিজমের সাথে কিন্তু আমরা ছাত্রনাগরিক আমরা একটা সময় পর্যন্ত পরিচিত ছিলাম। আমরা তাদেরকে স্বাগত জানাই যে এই প্রেসক্রিপটিভ জার্নালিজমের বাইরে এসে তারা এই স্বৈরতন্ত্রের শেষ দিকে এসে তারা সাহসী ভূমিকা পালন করেছে। এই সাহসী ভূমিকাটা সবসময় অব্যাহত রাখতে হবে। অর্থাৎ আমরা ওই ধরনের মত প্রকাশের স্বাধীনতা চাই যেই ধরনের স্বাধীনতায় দাঁড়িয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রশ্ন করতে পারবো। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরবর্তী যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ জানানোর মতো কিন্তু আমাদের স্বাধীনতা থাকতে হবে। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা চাই তার জবাবদিহিতার জায়গাটিও গণমাধ্যম থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে জনগণের জায়গায় যে জবাবদিহিটি থাকার কথা, সেই জবাবদিহিটি যেন নিশ্চিত হয় এবং চায়ের দোকানের মানুষটি পর্যন্ত যেন তার মতটিকে প্রকাশ করতে পারে এবং সেটিকে সাস্টেইনেবল করার দায়িত্ব আমাদের সবার। একটি নতুন বাংলাদেশ আমরা পেলাম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, তারা কাজও করছেন। বর্তমানে তাদের সামনে বা আপনাদের সামনে চ্যালেঞ্জটা কি মূলত? আচ্ছা, প্রথম যে চ্যালেঞ্জটা আমরা এখন বর্তমানে অনুভব করছি সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটিকে আবার স্বাভাবিক করা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যেসব বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ, আমরা দেখেছি তারা কর্মবিরতিতে বা গিয়েছেন এবং ওখানে বেশ কিছু দাবি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। আমরা চাই সেগুলোকে প্রপারলি অ্যাড্রেস করার মধ্য দিয়ে তাদেরকে আবার কর্মে ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে আইনের যেটা জনজীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনাই হচ্ছে প্রধান এবং প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি রয়েছে, আমরা দেখছি যে দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের যে সাম্প্রদায়িক একটি সম্প্রীতির সম্পর্ক বাংলাদেশে রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমরা এই জায়গায় নিশ্চিত করতে চাই বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ছিল এটি অব্যাহত এখনও রয়েছে। কোনো রাজনৈতিক দ্বন্দ্বকে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসাবে আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন জায়গায় চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটিকে আমরা প্রশ্ন করতে চাই এবং সেটিকে আমরা প্রত্যাখ্যান করতে চাই। আমরা এটি বলতে চাই যে বিভিন্ন সম্প্রদায়ের বাংলাদেশের যে রয়েছে তাদের মধ্যে সম্প্রীতি সম্পর্ক রয়েছে এবং আমাদের ছাত্র নাগরিকদের প্রতি এখনো পর্যন্ত আহ্বানটি থাকবে যেন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে কখনোই কোনো দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ করতে না পারে। সেটির জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সংখ্যালঘু যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের যেই ধর্মীয় যেই উপাসনালয়গুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা সামাজিকভাবে নিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের যেই বৃহৎ আকারের যে কাজটি রয়েছে সেটির কিছু অংশ উপশম হয়ে যায়। পরবর্তীতে স্যার এই বিষয়ে স্যার ব্যাখ্যা করতে পারবেন যে পরবর্তীতে আমাদের যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে অর্থনৈতিক যে চ্যালেঞ্জটি রয়েছে। এই অর্থনৈতিক চ্যালেঞ্জটি হচ্ছে পরবর্তী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ আমরা গত 16 বছরে দেখেছি কি বিপুল পরিমাণ 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং নন পারফর্মিং যে লোনসগুলো রয়েছে সেই লোনস অনেক বেড়েছে। রাষ্ট্র একটা মাফিয়াতন্ত্র, যেমনটি বলছিলেন স্যার, মাফিয়াতন্ত্র তৈরি করেছিলেন এবং একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি করে দিয়েছিলেন যাদের নিয়ন্ত্রণে সমাজের রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান ছিল এবং তারা একটি তুষামদির চর্চা রাষ্ট্রের মধ্যে কায়েম করেছিল। সেই র্যাকেটটিকে ভাঙা সেটি হচ্ছে আরেকটি চ্যালেঞ্জ। অর্থাৎ অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে এই যে মাফিয়াতন্ত্রকে ভেঙে দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমুখী করা রাষ্ট্রের এখন বৃহৎ চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম।
স্যার, আমরা দেখছি যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে এই যে ব্যবস্থা এখন প্রতিষ্ঠিত হয়েছে এটাকে চ্যালেঞ্জ করবার জন্য, ডিস্টার্ব করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। মানে আপনি কি পর্যবেক্ষণ করছেন বা পরিস্থিতিটা আসলে কি, এটা থেকে উত্তরণের পথটা কি? প্রথম বিষয় হচ্ছে যে এই 15 বছর 16 বছরের শাসন আমলে একটা বয়ান খুব প্রচলিত ছিল। বয়ানটা হচ্ছে যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, এবং এই বয়ানের উপর ভিত্তি করেই কিন্তু তারা সমর্থন আদায়ের চেষ্টা করেছে। একদিকে উন্নয়নের ফানুস, বড় বড় অবকাঠামো, প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয়, সেটাকে ঘিরে ভয়ানকভাবে দুর্নীতি, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এগুলোর মাধ্যমে। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ, বিষয়টা বোঝা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা ভারতীয় গণমাধ্যম যদি দেখি, কিছু গণমাধ্যম, সব গণমাধ্যম না, তাদের একটা লক্ষ্য হচ্ছে বাংলাদেশ, বিশেষ করে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এরকম প্রচার করতে চাইছে যে এটা হচ্ছে কোট আনকোট জিহাদি রাষ্ট্র হয়ে গেছে। আমি এরকম একটা ফোন কল পেয়েছিলাম ভারতে, আমার এক বন্ধু সাংবাদিক দিল্লির, সে বলছিল আমাদের এখানে এমন একটা প্রচারণা আছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা তো উর্দু হয়ে যাচ্ছে, কারণ দেখলাম তোমাদের ওয়ালে ওয়ালে হচ্ছে আরবিতে ক্যালিওগ্রাফি, এবং এই ঘটনার মধ্য দিয়ে তারা, এবং ছবি টবি তুলে, এরা তো খুব পারপাসিভলি এগুলো করে, তার মধ্য দিয়ে এই প্রচারণাটা খুব জোরালো। তার মানে হচ্ছে ওই যে প্রচারণা কিংবা বয়ান, যে একজন পার্টিকুলার ব্যক্তি না থাকলে এটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, এটা বোঝানোর জন্য এরা কিন্তু খুব তৎপর। কারণ তার সাথে আমরা দেখেছি যে যারা আমাদের ভিন্ন মতের কিংবা ভিন্ন চিন্তার, ভিন্ন ধর্মের, তাদের উপর আক্রমণ, সব আক্রমণ যে মানে ধর্মগত কারণে হচ্ছে বিষয়টা তা না। এখানে অনেক ধরনের স্বার্থ, কিছু সুযোগ সন্ধানী আছে, কিছু মানুষ আছে যে হ্যাঁ কিছু উন্মাদনা থেকে এই কাজগুলো করা। আবার এটাও অস্বীকার করার উপায় নেই, গত 16 বছর আয়নাঘর একটা প্রকৃষ্ট উদাহরণ, যেভাবে গুম হয়েছে আয়নাঘরের, যে কি মর্মান্তিক, একেবারে মনে হচ্ছে যে একটা মানে নাজি শাসন ব্যবস্থা, এরকম একটা অবস্থা তৈরি। সেগুলিকে আড়াল করার জন্য কি এই যে সংখ্যালঘুদের উপরে হামলা, এগুলিকে সামনে নিয়ে আসছে? তো এখন মূল বিষয়টা হচ্ছে এগুলোর প্রকৃত ঘটনা কি। অনেক সময় দেখা যাচ্ছে ফেক ফটো, ফেক ভিডিও ক্লিপ ব্যবহার করে এরকম ভাবে উপস্থাপন করা হচ্ছে, যার ফলে এই উপস্থাপনার মধ্য দিয়ে রাষ্ট্রকে, বাংলাদেশ রাষ্ট্রকে, তার যে সাফল্যকে হচ্ছে আপনার প্রশ্নবিদ্ধ করা। তাহলে উত্তরণের পথ ঠিক একইভাবে এটাকে সামনে রেখে আসলে একটা এক্সটার্নাল যে ইন্টারভেনশনের সুযোগ তৈরি করা, এবং এটা হতেই পারে বিকজ যে পার্শ্ববর্তী রাষ্ট্র এই কাজটা করছে তাদের স্বার্থ তো বিনা দ্বিধায় আমরা নিশ্চিত করেছি আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে। এখন এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে আসলে আমাদের মধ্যে জাতীয় ঐক্য নিশ্চিত করা, এবং এই আন্দোলনটা, গণঅভ্যুত্থানটা কিন্তু এই সুযোগটা তৈরি হয়েছে। আমরা বিশেষ করে গত 15-16 বছরে একটা রাজনৈতিক বিভাজন দেখেছি, এই ব্র্যান্ডিং কিংবা ট্যাগিং, খুব সহজত আমরা ট্যাগিং বলি, যে কেউ কিছু করলো তো জামাত বিএনপি, আবার কেউ কিছু জামাত বিএনপিরও আবার সমস্যা হচ্ছে তার পক্ষে না যেতে গেলেও আওয়ামী লীগ। এই যে বিভাজনের রাজনীতি, সেটা জাতীয় ঐক্যকে কিন্তু নস্যাৎ করেছে, এবং এটাই ফ্যাসিজমের কিন্তু বেঁচে থাকার উৎস, বিভাজনের মধ্য দিয়ে। এই একই বিভাজন যেন নতুন করে তৈরি না হয়, এই জাতীয় ঐক্যটা ধরে রাখা খুবই জরুরি, এবং এই প্রচেষ্টা আছে কিন্তু বিভিন্ন পর্যায়ে, এবং সবাই তো সমানভাবে সচেতন না। অনেকে অনেকভাবে কিছু মানুষকে কিন্তু ব্যবহার করে, এবং ব্যবহার করে দিয়ে এক ফ্যাসিবাদের পতন ঘটেছে, দেখা যাচ্ছে অন্য ফ্যাসিবাদের কিছু সিমটম তৈরি হতে শুরু করেছে। সেই জন্য আমাদের সহনশীল হওয়া, এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা সব ধরনের মানুষের। স্যার, আমরা তো দেখছি ইতিমধ্যে যে যাদের বিরুদ্ধে বা যাদেরকে ট্যাগিং করা হচ্ছিল, যে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা তারা করে, যেটা বরাবর ওই রিজিম থেকে বলা হচ্ছিল, অভিযোগ করা হচ্ছিল, এখন আমরা তো তাদেরকে দেখছি যে তারা রাত জেগে এই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘর, তাদের উপাসনালয়, তারাই তো পাহারা দিচ্ছে। সেটাই খুব গুরুত্বপূর্ণ। এখন আপনারা যে মেইনস্ট্রিম মিডিয়া আছেন, সেগুলো প্রচারণা, যে এখানে মাদ্রাসার ছেলেরা কিংবা সমাজের সবাই সমষ্টিগতভাবে কিন্তু পাহারা দিচ্ছে, এর মধ্যে যে ঘটনা ঘটছে না এটা কিন্তু অস্বীকার উপায় নেই, কিছু কিছু ক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে, কিন্তু সেটা যেভাবে ফোকাস হচ্ছে সেটা কি ঘটছে, সেই মাত্রায় ঘটছে কিনা, সেইটা অতিক্রম এখন ঘটছে কিনা সেটা আপনি কখন নিশ্চিতভাবে বলতে পারবেন, যখন এটা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করবেন। এবং এখন সরকারের জন্য এটা একটা জরুরি চ্যালেঞ্জ, দরকার হলে টিম করে এই ঘটনাগুলো সরজমিনে গিয়ে পাবলিক করা, যে এই ঘটনাটা এই ঘটনাটা এই,
তাহলে মানুষের এই ভ্রান্তিগুলা কিংবা যে ভ্রান্তিকর যে প্রচারণাটা আছে দেশের বাইরে অনেক ক্ষেত্রে সেগুলাকে আপনার অফসেট করাটা সহজ হবে। এখন এইটার জন্য আমার মনে হয় সরকারের পক্ষ থেকে একটা টিম থাকুক, যেই টিম এই যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটছে এগুলা ডকুমেন্টেশন করা, কেস স্টাডি করা, করে একটা তালিকা প্রস্তুত করা যে কোথায় কোন ঘটনা কী কারণে ঘটেছে। কেননা আমার একটা অভিজ্ঞতা আছে 2015 সালে, আপনার নিশ্চয়ই মনে থাকবে, দিনাজপুরের কর্ণালী থেকে ঠাকুরগাঁও পর্যন্ত এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছিল এবং সাথে সাথে আমরা একটা টিম নিয়ে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কিন্তু পত্রিকার রিপোর্ট এবং বাস্তবতার কিন্তু ভিন্নতা ছিল এবং যেভাবে এটাকে কোট আনকোট সাম্প্রতিক দাঙ্গা হিসেবে উপস্থাপন করেছিল বিষয়টা তা ছিল না। বিষয়টা ছিল লোকাল যারা শক্তিশালী আছেন, সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, তারা হচ্ছে যারা সংখ্যায় কম, তারা তো আসলে মানসিকভাবে দুর্বল আবার প্রশাসনিকভাবে দুর্বল, তাদের জমি জায়গা দখল করাটা তাদের মূল উদ্দেশ্য ছিল, মানে ব্যক্তিগত বিষয় একেবারে। এখন এইটাকে মানে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসা, তাদের পাশে দাঁড়ানো, যেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখানো হচ্ছে, কি বলবেন এইটাকে কিভাবে ওভারকাম করা যায়? দেখুন, এক্ষেত্রে গণমাধ্যমের একটি ভূমিকা রয়েছে। স্যার যেটি বললেন যে গণমাধ্যম এক্ষেত্রে মূল যে ঘটনাটা বা ফ্যাক্ট, এই ফ্যাক্ট মানুষের সামনে তুলে ধরতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি রাজনৈতিক দ্বন্দ্বগুলো, গণঅভ্যুত্থানের পরের যে রাজনৈতিক দ্বন্দ্বগুলো, আওয়ামী বিএনপি এই বাইনারি যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলোই কিন্তু সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এটি যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব না, বরং রাজনৈতিক দ্বন্দ্ব, এই বার্তাটিকে বেশি বেশি করে এমফাসিস করা। আর যে জায়গাটি হচ্ছে আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণ, আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ের মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে আমি এই বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা মন্দির পাহারা দিচ্ছে। আমি ঢাকেশ্বর মন্দিরে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আমরা কথা বলতে গিয়েছিলাম, আমরা সেখানে দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারা দিচ্ছে। এই যে সম্প্রীতির যে চিত্রগুলো, এই চিত্রগুলো মানুষের সামনে প্রকাশ করা, এবং আমরা বাংলাদেশের মানুষকে একটি বার্তা দিতে চাই যে দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করে দিয়ে একটি দেশি বিদেশি ফায়দা লুটে নেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাচ্ছি, কোনো ধরনের সহিংসতা নিজেরাও করবেন না, এবং কোনো ধরনের সহিংসতা অন্যরা যদি করতে আসে তাদেরকে প্রতিহত করবেন। এবং যেই জায়গায় আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করবেন, অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার অংশগ্রহণের ভিত্তিতে আপনারা আপনাদের নিজেদের সমাজটাকে সহিংসতা মুক্ত রাখার জন্য সামাজিকভাবেই আপনারা বিভিন্ন দল গঠন করে বা বিভিন্ন কমিটি গঠন করে দিয়ে আমরা এই জায়গায় কমিটি গঠন করার জায়গাটি একটি প্রশ্ন আসে, একটি চিত্র আসে। যেন আমরা পুরান ঢাকায় ভিজিট করতে গিয়েছিলাম রাতের বেলা, আমরা একটা বিষয় আমরা খুব অবাক হয়েছি, সেখানে দেখেছি বিভিন্ন পাড়া বা মহল্লা কেন্দ্রিক বিভিন্ন দল গঠন হয়েছে, যারা রাত জেগে জেগে যেন কোনো ধরনের যারা ওই ডাকাতির যে একটি গুজব ছড়িয়েছিল সেটিকে প্রতিহত করার জন্য। তো সুতরাং আমরা সামাজিকভাবে আপনি এই জায়গাটি যে একটি রাষ্ট্র পরিচালনাতে সকল পক্ষের যে একটা অংশগ্রহণ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, এটিও কিন্তু একটি ইতিবাচক একটি দিক। কারণ আমরা স্যার যেটি বললেন যে আমাদের রাষ্ট্রটি শুধুমাত্র আগে গণভবন থেকে পরিচালিত হতো, এবং রাষ্ট্রের অন্যান্য যে অর্গানগুলো ছিল এগুলো কিন্তু মূলত এগুলো ডিসফাংশনাল ছিল। কিন্তু আমরা দেখছি এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছাত্র নাগরিক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে। আপনি ট্রাফিক সিগন্যালে আপনারা আসা যাওয়া করতে দেখে এখানে শিক্ষার্থীদের কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের ট্রেনিং নাই, তাদের হয়তো ওই লজিস্টিক সাপোর্ট নাই, কিন্তু তারা যে স্বতঃস্ফূর্তভাবে আজকে শুধু একদিন দুই দিন না বা দুই দিন একদিন করে আমরা চলে গেলাম, ব্যাপারটা এমন না, আজকে অন্তত 6 দিন হয়ে গিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ট্রাফিক কন্ট্রোল কিন্তু করছে। এই যে প্যাট্রোলিং ব্যবস্থাটি, এই যে সোশ্যাল প্যাট্রোলিং যে ব্যবস্থাটি, সেইটিকে শুধুমাত্র এমন না যে পুলিশ যখন রাস্তায় নেমে আসবে, পুলিশ যখন আবার তাদের কাজে ফিরে যাবে, তারপরেও এই সোশ্যাল প্যাট্রোলিং ব্যবস্থাটিকেও আমরা চাই জারি থাকুক। কেন? কারণ সকল অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এবং সিভিল পাওয়ার, এই দুইটা পাওয়ারের সংমিশ্রণের মধ্য দিয়েই আমরা চাই স্টেটটি পরবর্তীতে প্রপারলি ফাংশন করুক। জি স্যার, আপনি যদি 30 সেকেন্ড বলেন যে আপনার প্রত্যাশার জায়গাটি। আমার প্রত্যাশাটা হচ্ছে আসলে আমাদের উপদেষ্টা মণ্ডলী নিয়ে, কারণ তাদের উপরই নির্ভর করবে আমার ভবিষ্যৎ পথরেখাটা কি হয়। এবং ওনারা যদি ব্যর্থ হন, যেই পথরেখার কথা আমরা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, এটা যদি আমরা দিতে ব্যর্থ হই তাহলে পুরো বাংলাদেশ বোধহয় সামগ্রিকভাবেই ব্যর্থ হবে। তো এই ব্যর্থতার ঘেরাটোপে আমরা আর যেতে চাই না। অনেকবার আমাদের এই সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু এবার অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, এবং ওনাদের নেতৃত্বটা সুসংহত করা এবং ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা ওরা অনেক আগে জলাঞ্জলি দিয়েছেন। যেহেতু এখন ক্ষমতার মধ্যে আছেন, অনেক ধরনের মোহ তৈরি হবে, এগুলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, চ্যালেঞ্জগুলোকে ফেস করাটা এখন হচ্ছে
সবচেয়ে জরুরি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ স্যার আপনাকে, হাসনাত আপনাকেও ধন্যবাদ। আমরা দর্শক, আমাদেরও প্রত্যাশা নতুন উদ্যমে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।